সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আমার ক্লাসের শুরুতেই একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য মোস্ট পপুলার টেক্সটাইল ফাইবার ইন দ্য ওয়ার্ল্ড? আমাদের এই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টেক্সটাইল ফাইবার কোনটি? এই প্রশ্নের উত্তর এক একজনের কাছে এক এক রকম আসতে পারে, তবে যেটা সবচেয়ে সুইটেবল অ্যান্সার বা সবচেয়ে ফ্রুটফুল অ্যান্সার সেটা সম্ভবত এটা হবে পলিয়েস্টার। পলিয়েস্টার হচ্ছে আমাদের পৃথিবীর সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে বহুল ব্যবহৃত এবং ভার্সেটাইল বা অলরাউন্ডার একটা টেক্সটাইল ফাইবার। পলিয়েস্টারকে বিভিন্নভাবে ডিফাইন করা যায়। আমি শুরুতেই আইএসও, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, এই সংস্থা কর্তৃক পলিয়েস্টার একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, একটা জেনারেল ডেফিনেশন, যেটা পড়লে বোঝা যাবে যে হ্যাঁ এটাই হচ্ছে পলিয়েস্টার। ওরকম একটা সংজ্ঞা আমি এখানে ইনক্লুড করেছি। সেটা কিছুটা এরকম যে পলিয়েস্টার ইজ এ ফাইবার কম্পোজড অফ লিনিয়ার ম্যাক্রোমোলিকুলস। সো পলিয়েস্টার হচ্ছে একটা ফাইবার বা একটা পলিমার, যেটা হচ্ছে লম্বা বৃহৎ অণুর সমন্বয়ে গঠিত। লিনিয়ার যেহেতু, মানে বিরাট লম্বা একটা অণু, এবং সেই অণুটা হচ্ছে ম্যাক্রোমোলিকুলস, মানে অনেক বিশাল একটা বড় একটা অণু। যেহেতু এটা পলিমার, কাজে অণুটা খুবই বড় এবং সেটা লিনিয়ার ফর্মে থাকে। Having at least 85% ester and the rest is terephthalic acid, মানে এই যে বললাম যে বৃহৎ একটা পলিমার অণু, এটার 85% থাকে অ্যাস্টার এবং বাকিটা থাকে টেরিফথ্যালিক অ্যাসিড। সো এই বিষয়গুলো হয়তো কিছুটা মাথার উপর দিয়ে যাচ্ছে, যেহেতু আমরা এটাকে ইকোনমিক্সের পার্সপেক্টিভে বলতে চাচ্ছি। সো কিছু কেমিস্ট্রি টার্ম আমাদের সামনে চলে আসছে। সো এইগুলা পুরোপুরি বোঝার আপাতত দরকার নাই, শুধু এইটুকু মনে রাখলেই চলবে যে এস্টার বা পলিয়েস্টার হচ্ছে একটা পলিমার, যেটা হচ্ছে লিনিয়ার ফর্মে থাকে এবং এটা খুব বড় একটা অণু, যার 85% এস্টার থাকে এবং বাকিটা টেরিফথিলিক অ্যাসিড থাকে। সো এই এস্টার এবং টেরিফথিলিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত একটা পলিমার, এবং এটা খুব বড় একটা অণু। এটাই হচ্ছে পলিয়েস্টারের খুব সিম্পল একটা ডেফিনেশন। সেটা আমরা সামনে একটু ডিটেলসে ডেসক্রাইব করব, আপাতত জাস্ট এই ডেসক্রিপশনটা মনে রাখলেই চলবে। সো সামনে একটু আগাই। পলিয়েস্টার, দ্য ওয়ার্ল্ডস মোস্ট পপুলার টেক্সটাইল ফাইবার। এই পর্যায়ে আমরা পলিয়েস্টারের একটু ছোটখাটো একটা ডেসক্রিপশন জানবো। যদি কেউ আমাদের কাছে পলিয়েস্টার সম্পর্কে জানতে চায়, সেই মুহূর্তে যাতে 2-4 লাইন আমরা পলিয়েস্টার সম্পর্কে বলতে পারি। অরিজিন, পলিয়েস্টারটা আসলে কিভাবে আসলো আমাদের মাঝে বা এটা কিভাবে তৈরি করা হলো। সো এটা যেহেতু ম্যানমেড ফাইবার, তো অবভিয়াসলি এটা মানুষ তৈরি করেছে। পলিয়েস্টার সর্বপ্রথম আবিষ্কার করা হয় 1941 সালে, এবং এটা আবিষ্কার করা হয় ইংল্যান্ডে। উইনফিল্ড, জে.আর. উইনফিল্ড এবং জে.টি. ডিকসন নামক দুজন ভদ্রলোক সর্বপ্রথম এই পলিয়েস্টার ফাইবারটি আবিষ্কার করেন 1941 সালে ইংল্যান্ডে। এটাই হচ্ছে পলিয়েস্টারের বেসিক্যালি অরিজিন বলা যায়। তো একটা জিনিস খেয়াল করেন যে আমরা কোনো কিছু তৈরি করলাম, সাথে সাথেই কিন্তু সেটা খুব বড় অ্যামাউন্টে তৈরি করি না। যেমন করোনা ভাইরাসের ভ্যাকসিন কিন্তু অনেকদিন আগেই তৈরি হয়ে গেছে বা আবিষ্কার হয়ে গেছে, সাথে সাথে কিন্তু আমরা কমার্শিয়াল প্রোডাকশনে যাইনি, কিছুটা সময় নেওয়া হয়েছে, অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে তারপর একটা বৃহৎ অ্যামাউন্টে তৈরি করা হয়েছে। ঠিক সেম ঘটনাটা আসলে আমাদের পলিয়েস্টার ফাইবারের ক্ষেত্রেও ঘটেছে। যদিও এটা আবিষ্কৃত হয়েছে 1941 সালে, কিন্তু এটার কমার্শিয়াল প্রোডাকশন মূলত শুরু হয় 1953 সালে। 1953 সাল নাগাদ পলিয়েস্টারের কমার্শিয়াল প্রোডাকশন শুরু হয়, এবং বর্তমানে যদি আমরা বলি 2018 সালের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে প্রতি বছর 56 মিলিয়ন মেট্রিক টনের আশেপাশে আমাদের এই যে পলিয়েস্টার ফাইবারটা আছে এটা উৎপন্ন করা হয় এবং কনজিউম করা হয়। এবং এটা কিন্তু একটা বিশাল অ্যামাউন্ট। আমি বলেছি যে এটা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টেক্সটাইল ফাইবার, এবং সবচেয়ে জনপ্রিয় বলেই এটার কনজামশন রেটটা বা কনজামশন অ্যামাউন্টটাও কিন্তু খুবই বেশি, 56 মিলিয়ন মেট্রিক টন। এবং এত বিশাল পরিমাণে এই ফাইবারটা বিশ্বে তৈরি করা হচ্ছে এবং কনজিউম করা হচ্ছে, এবং যার অধিকাংশই মূলত প্রডিউস করে হচ্ছে চায়না।
বিশ্বে যে পরিমাণ প্রতি বছর আমাদের পলিয়েস্টার ফাইবার তৈরি হচ্ছে তার 70%ই চায়না উৎপন্ন করে থাকে। সো এই হচ্ছে আমাদের পলিয়েস্টারের অরিজিন এবং প্রোডাকশনের যে ব্যাপার সেটা। সো বিভিন্ন রকম পলিয়েস্টার ফাইবারই আছে, যেহেতু এটার বিস্তৃতি অনেক বিশাল, কাজে এটার প্রকারভেদও অনেকগুলো। যেহেতু আমরা ইকোনমিক্সের পার্সপেক্টিভ থেকে বর্ণনা করছি, কাজে আমাদের এই সবকিছু জানার খুব একটা দরকার আছে বলে মনে করি না। তবে পলিয়েস্টার সম্পর্কে পড়তে গেলে আমাদের সবসময় সামনে যে টার্মটা আসবে সেটা হচ্ছে পিইটি, প্যাট। এই প্যাটের পুনরূপ হচ্ছে পলি ইথিলিন টেরাপথ্যালেট। এটা হচ্ছে অনেক টাইপের পলিয়েস্টারের মধ্যে একটা কমন টাইপ, এবং এই টাইপটাই বেসিক্যালি আমাদের টেক্সটাইলে ব্যবহৃত হয়, এবং এটা সবচেয়ে মোস্ট কমনলি ইউজড যে টাইপটা আছে পলিয়েস্টারের সেটা। সো একাধিক টাইপের পলিয়েস্টারের মাধ্যমে সবচেয়ে বহুল ব্যবহৃত এবং সবচেয়ে জনপ্রিয় যে টাইপটা আছে সেটা হচ্ছে প্যাট বা পলি ইথিলিন টেরাপথ্যালেট। সো সর্বশেষে আমি পলিয়েস্টার সম্পর্কে ব্রিফলি ডেসক্রাইব করতে গিয়ে যেটা বলবো সেটা হচ্ছে পলিয়েস্টারের স্পেশালিটিটা আসলে। সো আমি প্রথমে একটা স্পেশালিটি বলেছি, সেটা হচ্ছে যে এটা ওয়ার্ল্ডস মোস্ট পপুলার টেক্সটাইল ফাইবার, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টেক্সটাইল ফাইবার। এবং এটা জনপ্রিয়তা অর্জন করেছে যে কারণটাই, সেটা হচ্ছে ফর ইটস ভার্সেটাইলিটি। এটার মানে এটা একটা অলরাউন্ডার, এটার বৈশিষ্ট্যগুলা যেমন খুবই সুন্দর, মানে আমরা যেরকম চাই এটা আসলে সেরকমই, বিষয়টা কিছুটা এরকম। আর এটার ব্যবহার অনেক বিস্তৃত, অনেক ক্ষেত্রে ব্যবহার করা যায়। তো এটার বৈশিষ্ট্যগুলো ভালো, ইজিলি তৈরি করা যাচ্ছে, এবং অনেক বড় একটা ক্ষেত্রে এটাকে ব্যবহার করা যাচ্ছে। এটা আসলে পলিয়েস্টার ফাইবারের স্পেশালিটি। সো এই ছিল আমাদের পলিয়েস্টার ফাইবার সম্পর্কে খুব ছোট একটা বর্ণনা বা ছোট একটা ডেসক্রিপশন। আমরা সামনে পলিয়েস্টারকে ইকোনমিক্যালি একটু ডেসক্রাইব করার চেষ্টা করব, একটু বড় করে। সো আমরা সামনে আগানোর আগে আমি একটু প্রশ্ন করতে চাই যে আমার কথাগুলো কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? সো কাইন্ডলি কেউ যদি একটু রেসপন্স করতেন। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমি এখন পলিয়েস্টার সম্পর্কে একটু বিস্তারিত বলার চেষ্টা করছি, ডিটেলস অ্যাবাউট পলিয়েস্টার। সো পলিয়েস্টার সম্পর্কে ডিটেলস বলতে গিয়ে আমি প্রথমে পলিয়েস্টারের সেই আগের যে পূর্ণ সংজ্ঞাটা আছে সেটা রেখেছি। এটা সম্পর্কে আমরা অলরেডি জানি, এটা একটা লিনিয়ার ম্যাক্রোমলিকুলস। এটার 85%, কমপক্ষে 85% এস্টার থাকে এবং বাকি এটা টেরিপথিলিক অ্যাসিড থাকে। এরকম একটা যৌগ বা এরকম একটা পলিমারই হচ্ছে পলিয়েস্টার। সো পলিয়েস্টারের যে এত নামডাক বা এত পরিচিতি বা এত সুনাম, এর পিছনে বেশ কিছু কারণ আছে। কারণগুলো হচ্ছে যে এর কিছু স্পেশাল প্রপার্টিজ আছে। যেমন আমরা পলিয়েস্টারকে যদি টেক্সটাইল ফাইবার হিসেবে কনসিডার করি, তাহলে এর খুব বেশি স্ট্রেংথ আছে। দেখেন, 30 to 85 সেন্টিনিউটন পার টেক্স। এটা কিন্তু খুবই মানে তাৎপর্য বহন করে। 33 থেকে 85 সেন্টিনিউটন পার টেক্স পর্যন্ত কিন্তু এই পলিয়েস্টার ফাইবারের স্ট্রেংথ আছে। সো আমাদের যেদিন থেকে আসলে ফাইবারের ধারণাটা আসে তখন তো আমাদের ন্যাচারাল ফাইবার ছিল। ন্যাচারাল ফাইবারের কিন্তু বেশ কিছু অসুবিধা আছে। যেমন প্রতিটা ন্যাচারাল ফাইবার হচ্ছে প্রকৃতি নির্ভর সত্যিকার অর্থে। যেমন যে একটা ফাইবার এই ওয়েদারে জন্মায়, আরেক ওয়েদারে জন্মায় না, ওই ওয়েদারে জন্মায়, এই ওয়েদারে জন্মায় না, এরকম। আবার রিজন ভিত্তিকও কিছু আমাদের লিমিটেশন আছে। এই নির্দিষ্ট ফাইবার একটা রিজনে জন্মায়, আরেকটা রিজনে জন্মায় না। সো আমাদের বেশ কিছু লিমিটেশন কিন্তু আছে। সেটা লোকেশন ভিত্তিক লিমিটেশন আছে, বা আমাদের ক্লাইমেট ভিত্তিক লিমিটেশন আছে, আবার আমাদের প্রপার্টিজ ভিত্তিক কিছু লিমিটেশনও আছে। আমরা ন্যাচারাল ফাইবারের যে বৈশিষ্ট্যগুলো আছে এইগুলোকে কিন্তু খুব বেশি মডিফাই করতে পারি না। আমাদের সৃষ্টিকর্তা যেভাবে ফাইবারগুলোকে তৈরি করে দিয়েছে আমাদের ওই জিনিসগুলোকে ওভাবেই পেতে হয়। তো আমার দেখা যাচ্ছে যে না, এই জিনিসটা যদি একটু এরকম হতো তাহলে ভালো হতো, কিন্তু আমাদের কিছু করার নাই, এগুলো প্রকৃতিতে এভাবেই তৈরি হয়। সো এই বিষয়গুলো হচ্ছে ন্যাচারাল ফাইবারের লিমিটেশন। কিন্তু সিনথেটিক ফাইবার বা ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলোতে খুব বেশি ফ্লেক্সিবিলিটি আছে। এই ফাইবারগুলো তৈরি করার ক্ষেত্রে আমাদের প্রকৃতির উপর নির্ভর করতে হয় না, আমরা ইচ্ছে মতো তৈরি করতে পারি। আবার এগুলোর যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেগুলো কিন্তু আমরা নিজেদের মতো করে তৈরি করতে পারি। যেমন দেখেন, আমি এখানে দেখিয়েছি স্ট্রেংথের ক্ষেত্রে আমাদের পলিয়েস্টার ফাইবারের স্ট্রেংথ 30 থেকে 85 পর্যন্ত। আমি যদি এমন একটা পার্সপেক্টিভ ইউজ করতে যাই যেখানে আমাদের স্ট্রেংথ একটু কম লাগবে, আমরা 30 সেন্টিনিউটন পার টেক্সের পলিয়েস্টার ফাইবার ইজিলি তৈরি করতে ফেলতে পারবো। আবার যদি কখনো আমার খুব বেশি স্ট্রেংথের পলিয়েস্টার ফাইবার লাগে, সেখানে কিন্তু আপ টু 85 সেন্টিনিউটন পার টেক্সের
পলিয়েস্টার ফাইবারও কিন্তু তৈরি করতে পারবো। সো আমার এখানে কিন্তু একটা হিউজ ফ্লেক্সিবিলিটি কিন্তু পলিয়েস্টার ফাইবার আমাদেরকে দিচ্ছে। সো আমরা একটা জিনিস ধরে নিতে পারি যে কোনো একটা ফাইবারের স্ট্রেংথ যদি বেশি হয় তাহলে সেই ফাইবার মনে হয় খুব ভারী হবে, খুব হেভি হবে। বিষয়টা এরকমও না। লাইট ওয়েটের দিকে যদি মানে খেয়াল করি তো দেখতে পাচ্ছি যে আমাদের পলিয়েস্টার ফাইবারটা খুবই লাইট ওয়েট একটা ফাইবার। এর স্ট্রেংথ যেমন বেশি, এটা পাশাপাশি লাইট ওয়েট। এর স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1.38। শুধু তাই নয়, এর অনেক বেশি ইলাস্টিসিটিও আছে। 10 থেকে 50% পর্যন্ত কিন্তু আমরা পলিয়েস্টার ফাইবারকে এক্সটেন্ড করতে পারি। সো এক্সটেন্ড করার পর যে সেটা বসে যায় এরকমও না। এর রেজিলিয়েন্সি প্রপার্টিটাও খুবই ভালো। এর মধ্যে খুব কম রিঙ্কেল ফর্ম করে, এর মধ্যে ক্রিম্পও খুব কম ফর্ম করে, বা ফর্ম করলেও সেটা আবার রিকভার করা যায়। এর ডাইমেনশনাল স্টেবিলিটিও খুবই ভালো। এটা আপ টু 200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার কিন্তু রেজিস্ট করতে পারে। এই পর্যন্ত তাপমাত্রায় কিন্তু আমরা এটাকে হিট সেটিং করতে পারি। শুধু তাই নয়, একটা ফাইবারের কাছ থেকে আমরা যেটা সবচেয়ে বেশি এক্সপেক্ট করি সেটা হচ্ছে এর ফাস্টনেস প্রপার্টি। আমাদের পলিয়েস্টার ফাইবারের কালার ফাস্টনেস প্রপার্টিও কিন্তু খুবই ভালো। সো আমরা দেখলাম যে একটা ফাইবারকে কনসিডার করার সময় যেসব প্যারামিটার আমাদের কনসিডার করতে হয় তার ম্যাক্সিমাম প্যারামিটার গুলোই কিন্তু A1 কোয়ালিটির আছে বা A1 ক্যাটাগরির আছে পলিয়েস্টার ফাইবারের ক্ষেত্রে। যদিও আমাদের একটু সমস্যা আছে, যেমন ময়েশ্চার অ্যাবজর্পশনের কথা যদি চিন্তা করি, এটার ময়েশ্চার অ্যাবজর্পশন একটু পুয়ার, 0.4%, যার কারণে আমরা প্রায় খুব বেশি স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফর্ম করতে দেখি, বা পিলিং যে প্রবলেমটা আছে ফাইবার সমূহের জটলা পাকিয়ে যাওয়া, বল ফর্ম করা, এই সমস্যাটা কি দেখা যায়। আসলে আমাদের পৃথিবীতে পারফেক্ট বলে তো কিছু নাই, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই পলিয়েস্টার ফাইবার কিন্তু খুব ভালো প্রপার্টি শো করে। আর এই কারণেই বেসিক্যালি পলিয়েস্টার ফাইবারের বিশ্বে এত জনপ্রিয়তা, এবং এটার ইকোনমিক্যাল যে একটা ভ্যালু আছে সেটা আসলে এত বেশি, এটার এত সুন্দর প্রপার্টিগুলোর কারণে। সো আমি একটু নেক্সটে যাচ্ছি, সেটা হচ্ছে যে দেখেন আমি যে বললাম যে আমাদের পলিয়েস্টার ফাইবারের বিশ্বে এত জনপ্রিয়তা, তাহলে পলিয়েস্টার উৎপাদনটা করছে কারা, এত জনপ্রিয়তা বা এত চাহিদাটা পূরণ করছে কারা? তো এই প্রশ্নের উত্তর যদি আসলে দিতে চাই তাহলে আমি এখানে কিছু দেশের নাম দেখিয়েছি যারা বিশ্বের টপ 5 পলিয়েস্টার এক্সপোর্টার আছে এবং টপ 5 পলিয়েস্টার ইম্পোর্টার আছে। সো আমরা যদি টেবিলের দিকে তাকাই, পলিয়েস্টার সবচেয়ে বেশি এক্সপোর্ট করে চায়না। আমি অলরেডি বলেছি যে 60-70% কিন্তু চায়নাই প্রডিউস করে এবং এক্সপোর্ট করে থাকে। বাকিদের মধ্যে ইউএসএ আছে, জার্মানি আছে, ইউকে আছে, জাপান আছে, এরকম আরো বেশ কিছু কান্ট্রি আছে। তবে আমি এখানে জাস্ট টপ 5 পলিয়েস্টার এক্সপোর্টার দেখিয়েছি। পাশাপাশি আমি বাম পাশে টপ 5 পলিয়েস্টার ইম্পোর্টারও দেখিয়েছি। ইউএসএ, চায়না, জার্মানি, ইউকে, জাপান, এই কান্ট্রিগুলো আছে। আসলে এইগুলো সম্পর্কে খুব বেশি বলার নাই। আপনারা যদি এক নজর চোখ বলেন তাহলেই বুঝতে পারবেন যে কারা আসলে আমাদের বিশ্বে যে এত চাহিদা সম্পন্ন যে একটা ফাইবার, টেক্সটাইল ফাইবার পলিয়েস্টার, সেটার যোগান কারা দিচ্ছে এবং কাদের মধ্যে সবচেয়ে এই ফাইবারটার চাহিদা রয়েছে, সেটা এই দুটো ছক দেখে আপনারা ইজিলি বুঝতে পারবেন। সো আমি একটু সামনে আগাই, সেটা হচ্ছে যে আমি সবসময় একটা কথা বলছি যে পলিয়েস্টার এত জনপ্রিয়, এত জনপ্রিয়, এরা তৈরি করছে, এত হিউজ পরিমাণে তৈরি করছে, তো পলিয়েস্টারের ব্যবহারটা আসলে কোথায় হয়ে থাকে, এরকম একটা প্রশ্ন কিন্তু আপনাদের মনে চলে আসতে পারে। তো সেক্ষেত্রে আমি আসলে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পলিয়েস্টার কোথায় ব্যবহৃত হয়, এই প্রশ্নটা না করে যদি আমরা বলি যে পলিয়েস্টার কোথায় ব্যবহৃত হয় না, তাহলে আমার মনে হয় যে এই প্রশ্নটা বেশি যুক্তিযুক্ত হবে। কারণ আমরা বর্তমানে এত বেশি পলিয়েস্টার ইউজ করছি সব জায়গায় যে সেটা বলার আর বাহুল্য রাখে না। যেমন আমি যে ডিভাইসটা ইউজ করে এখন ক্লাস নিচ্ছি সেটার কভারটা কিন্তু কোনো না কোনো পলিয়েস্টারের টাইপ দিয়েই তৈরি করা হয়েছে। আমি যে চেয়ারটাতে বসে আছি সেটা কোনো না কোনো পলিয়েস্টারের ধরন হবে। আমার বাবা বাইরে একটা দড়ি নিয়ে টানাটানি করছেন, ওটা পলিয়েস্টারের তৈরি। বেবিদের যে খেলনা আছে এই আইটেমগুলা কিন্তু পলিয়েস্টারের তৈরি। আমার সামনে যে মিনারেল ওয়াটারের বোতলটা আছে এটাও কিন্তু পলিয়েস্টারের তৈরি। কাজেই পলিয়েস্টারের ব্যবহার আমাদের সামনে খুবই বিশাল। আমি এখানে বেশ কিছু ব্যবহার দেখিয়েছি। টেক্সটাইল ফাইবার হিসেবে 2018 সালে 17.9 মিলিয়ন মেট্রিক টন পলিয়েস্টার ব্যবহৃত হয়েছিল। ঠিক একইভাবে ফিলামেন্ট ফাইবার হিসেবে 37.5 মিলিয়ন মেট্রিক টন পলিয়েস্টার কিন্তু আমরা
ব্যবহার করেছিলাম। এছাড়াও আমি যেগুলো বলেছি যে প্লাস্টিক বোতলস, হাউস হোল্ড আইটেমস, গিফট আইটেমস, রোপস, থ্রেডস ইত্যাদি হিসেবে কিন্তু আমরা হিউজ পরিমাণে পলিয়েস্টার ব্যবহার করছি। পলিয়েস্টারের এত ব্যবহারের কারণেই কিন্তু পলিয়েস্টারের মূলত এত বেশি জনপ্রিয়তা। এখন এই ক্ষেত্রে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে পলিয়েস্টার জিনিসটা কিন্তু বায়োডিগ্রেডেবল না। এটা ডিগ্রেড হতে অনেক বেশি সময় লাগে, অনেক বছর লাগে, তারপরে ডিগ্রেড হয় না। সো পলিয়েস্টার আসলে পরিবেশের জন্য একটু হুমকি স্বরূপই বলা যায়, খুব বেশি যে ইকো ফ্রেন্ডলি একটা ফাইবার তা না। স্টিল পলিয়েস্টার আমাদের জীবনের সাথে এমন ভাবে জড়িয়ে গেছে যেটাকে আমরা সম্পূর্ণরূপে যে অ্যাভয়েড করবো এটাও সম্ভব হচ্ছে না। কারণ পলিয়েস্টারের ব্যবহারটা এত ব্যাপক যে ওই সকল ক্ষেত্রকে যদি আমরা আমাদের ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে কভার করতে চাই তাহলেও পরিবেশের উপর একটা বিরূপ প্রভাব ফেলবে। যদি আমরা গাছ দিয়ে এটার চাহিদা মেটাতে চাই, পরিবেশের গাছ অনেক কমে যাবে, বা অন্য কোনো ইনগ্রেডিয়েন্ট দিয়ে যদি এটার চাহিদা পূরণ করতে চাই তাহলে কিন্তু পরিবেশের উপর বিরূপ প্রভাব বিস্তার করবে। এই জন্যই আমরা পলিয়েস্টারকে একেবারে অ্যাভয়েড করতে পারি না। সো আমাদের বুদ্ধিমানের কাজ এটা হতে পারে যে আমরা যে পরিমাণ পলিয়েস্টার ইউজ করছি এটা যেহেতু বায়োডিগ্রেডেবল না, কাজে এটাকে যদি রিসাইকেল করে অন্য কোনো পদার্থে কনভার্ট করতে পারি তাহলে কিন্তু এটা পরিবেশের জন্য ভালো হয়, আমাদের জন্য ভালো হয়। সো এই দৃষ্টিকোণটা থেকে আসলে পলিয়েস্টারকে রিসাইকেল করার একটা কনসেপ্ট চলে আসে। সেটা আমরা নেক্সট স্লাইডে একটু দেখানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে ইউজেস অফ আর প্যাট। এখানে আর হচ্ছে রিসাইকেল আর প্যাট হচ্ছে পলিইথিলিন টেরাপথ্যালেট। সো রিসাইকেলড কৃত যে পলিয়েস্টার আছে সেটাকে আমরা আর প্যাট বলে থাকি। সো এই বর্তমানে আমাদের যারা পরিবেশবিদ আছে তাদের কনসার্নের কারণে পলিয়েস্টার ফাইবারকে রিসাইকেল করে আবার পুনর্ব্যবহার করার যে একটা কনসেপ্ট সেটা কিন্তু আমাদের মধ্যে চলে আসছে। বিশেষ করে আমাদের যে পরিবেশের উপর যে মারাত্মক প্রভাবটা আছে সেটা একটু লঘুকরণের উদ্দেশ্যে। সো একটা গবেষণায় দেখা যায় যে 2018 সালে সারা বিশ্বে 10 বিলিয়ন প্লাস্টিক বোতল তৈরি করা হয়েছিল। আমরা নিজেরা কনজিউম করেছি 10 বিলিয়ন প্লাস্টিক বোতল। চিন্তা করা যায়, এটা কিন্তু অনেক বেশি একটা অ্যামাউন্ট। 10 বিলিয়ন প্লাস্টিক বোতল আমরা এক বছরে ইউজ করেছি। এভাবে কিন্তু প্রতি বছর প্রতিনিয়ত কিন্তু আমরা প্লাস্টিকের বোতল ইউজ করে যাচ্ছি। সো আমি এরকম একটা নিউজ পড়েছিলাম যে সমুদ্রের তীরে নাকি একটা তিমি মাছ মানে মারা গিয়েছিল এবং সেটা ভেসে এসেছিল। তো সেটার প্যাট যখন কাটা হয় সেটার প্যাটের ভিতরে কিন্তু প্রচুর প্লাস্টিক আইটেমস পাওয়া গিয়েছে। সো এর থেকে প্রমাণিত হয় যে আমাদের যে প্লাস্টিক আইটেম আছে বা পলিয়েস্টার আছে এটা পরিবেশের উপর কতটা মারাত্মক ইফেক্ট ফেলতে পারে। সো এই মারাত্মক ইফেক্টটা লঘুকরণের জন্য আমরা রিসাইকেল পলিইথিলিন যে টেরাপথ্যালেট এই কনসেপ্টটা নিয়ে এসেছি। আমরা যদি পলিইথিলিন টেরাপথ্যালেট বা আমাদের যে পলিয়েস্টার আছে এটাকে রিসাইকেল করে কোনো একটা আইটেম তৈরি করি, সেটা আমাদের নর্মাল পলিয়েস্টার থেকে আইটেম তৈরি করলে যতটুকু খরচ হয় তার থেকে 90% কম পানি লাগে। আমাদের পলিয়েস্টার রিসাইকেল করলে নর্মাল পলিয়েস্টার তৈরি করার থেকে 90% কম পানি লাগে, 85% কম এনার্জি লাগে। শুধু তাই নয়, পরিবেশ বান্ধবও এটা বটে। যেমন আমাদের 65% কম গ্রিন হাউস গ্যাস তৈরি হয় এবং 75% কম কার্বন ফুটপ্রিন্ট তৈরি হয়। সো আমরা ইজিলি বুঝতে পারছি, সো আমরা পলিয়েস্টারকে যদি রিসাইকেল করি এটা শুধুমাত্র পরিবেশ বান্ধবী না, এটা তৈরি করার সময় কিন্তু অন্য পলিয়েস্টার তৈরি করার ক্ষেত্রে ভার্জিন পলিয়েস্টার থেকে কোনো কিছু তৈরি করার ক্ষেত্রে যতটা পরিবেশের উপর প্রভাব ফেলে তার থেকে কিন্তু কম প্রভাব ফেলে। 90% কম পানি লাগে, 85% কম এনার্জি লাগে, 65% কম গ্রিন হাউস গ্যাস তৈরি হয় এবং 75% কম কার্বন ফুটপ্রিন্ট তৈরি হয়। সেটা খুবই পরিবেশ বান্ধব। এবং বর্তমানে এই পলিইথিলিন টেরাপথ্যালেট বা পলিয়েস্টারকে রিসাইকেল করে কিন্তু আমাদের টেক্সটাইল ম্যাটেরিয়াল, বিশেষ করে আমরা ফ্যাব্রিক তৈরি করতে পারছি এবং সেখান থেকে আরএমজি তৈরি করতে পারছি। সো এইখানে আমি একটা তথ্যচিত্র দেখিয়েছি যে কিভাবে পলিয়েস্টারকে রিসাইকেল করে আমরা আসলে গার্মেন্টস তৈরি করতে পারছি। আমরা যেহেতু টেক্সটাইলের লোকজন, সো টেক্সটাইলের পার্সপেক্টিভ থেকে একটা উদাহরণ দিয়েছি। যেমন এখানে দেখেন যে আমাদের যে প্রতি বছর 10 বিলিয়ন বা তার আশেপাশের যে প্লাস্টিক বোতল আমাদের খরচ হয় সেখান থেকে কিছু আমরা পেট বোতল নিলাম এবং সেটাকে প্রক্রিয়াজাত করার মাধ্যমে ছোট ছোট খণ্ডে বিভক্ত করা হয়, যেগুলোকে আমরা প্যাট ফ্লেগ বলে থাকি। সেটা আমরা সেকেন্ড স্টেপে এখানে দেখিয়েছি। এবং সেগুলোকে আবার পুনঃপ্রক্রিয়াজাত করার মাধ্যমে স্পিনেবল করা হয়, যেগুলোকে আমরা পলিইথিলিন টেরাপথ্যালেট চিপস বলে থাকি। আমাদের থার্ড স্টেপে কিন্তু সেটা দেখানো হয়েছে।
এবং সেটাকে যেহেতু স্পিনেবল করা হলো, সেটাকে স্পিনিং মেশিনের মাধ্যমে আমরা সুতায় কনভার্ট করি, সেটাকে উইভিং করার মাধ্যমে কিন্তু আমরা ডিরেক্ট ফেব্রিক তৈরি করতে পারছি, এবং সেটাকে কাটিং করে সুইং করে বা আদার যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো সম্পন্ন করার মাধ্যমে সেগুলোকে একটা কমপ্লিট গার্মেন্টসে আমরা রূপদান করতে পারি এবং সেগুলোকে আমরা ভোক্তা পর্যায় পর্যন্ত পৌঁছে দিতে পারি। ঠিক এই প্রক্রিয়াটার মাধ্যমে আমরা যে একভাবে যেমন ফিনান্সিয়ালি উন্নতি করছি বা এটার মাধ্যমে একটা অনেক মানুষের জীবন এবং জীবিকার সন্ধান হচ্ছে এবং অনেক বড় একটা বিজনেস দাঁড় করাতে পারছি, পাশাপাশি পলিয়েস্টারের যে পরিবেশের উপর একটা খারাপ প্রভাব আছে সেটাকেও কিন্তু আমরা লঘু করতে পারছি। সো দেখা যাচ্ছে যে পলিয়েস্টার আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারছি এবং সেটার মারাত্মক প্রভাবকে কমিয়ে আমাদের জন্য একটা আশীর্বাদ রূপে কিন্তু আমরা বর্তমানে আনতে যাচ্ছি। এবং আপনারা একটা বিষয় জানলে খুশি হবেন যে আমাদের সিরাজগঞ্জে বর্তমানে এই রিসাইকেলড পলিথিন টেরাফথেলেট করার জন্য একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে এবং এটা আমাদের জন্য খুবই সুসংবাদ আর কি। সো এই ছিল মোটামুটি পলিয়েস্টার সম্পর্কে আমার লেকচার। আমি এখানে পলিয়েস্টারের সম্পর্কে ছোটখাটো একটা ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করেছি এবং এটার ব্যবহার এবং কেন এটার এত জনপ্রিয়তা, কোন কোন দেশ আসলে পলিয়েস্টার তৈরি করে এবং পলিয়েস্টার ব্যবহার করলে পরিবেশের উপর কি কি মারাত্মক প্রভাব ফেলে এবং সেটা মিনিমাইজ করার জন্য বর্তমানে কি সুন্দর সুন্দর টেকনিক তৈরি হয়েছে সেগুলো আসলে এখানে দেখানোর চেষ্টা করেছে। সো আশা করি যে পলিয়েস্টারের ইকোনমিক কি কি ভ্যালু আছে সেই সম্পর্কে আপনাদেরকে ছোটখাটো একটা আইডিয়া দিতে সক্ষম হয়েছি আমার এই লেকচারটির মাধ্যমে। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার লেকচারটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।